সৎ মায়ের পছন্দ করা ৩৪ বছর বয়সী প্রবাসী ছেলের সাথে যখন আমার বিয়ে হয়, তখন আমার বয়স তার অর্ধেক। মায়ের মুখের উপর কথা বলার সাহস ছিল না আমার। বিদায় চুপ করে বিয়ের আসরে বসে যাই আমি। মনে করেছিলাম বিয়ে করলে হয়তো ভালো একটা পরিবেশ পাবো, যেখানে আমি সুখে থাকতে পারবো। কিন্তু যেটা ভেবেছিলাম সেটা ভুল ছিল। এক নরক থেকে মুক্তি পেয়ে আমি যে আরেক নরকে গিয়ে পড়েছিলাম সেটা বুঝতে আমার আর দেরি হলো না। স্বামী নামের একটা কীটের হাতে এসে পড়েছিলাম আমি। জানি না কেন স্বামী তার সদ্য বিয়ে করা বউকে অশ্লীল ভাষায় বকে কিনা, কিন্তু সেদিন কোনো অপরাধ না করেও আমাকে প্রচুর বকা শুনতে হয়েছিল। ২১ দিনের ভয়াবহ দিন কাটানোর পরে আমার স্বামী যখন বিদেশ চলে গেল, তখন একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, এই ভেবে যে অন্তত কারো বকা আর মায়ের খাওয়া থেকে হয়তো রক্ষা পেলাম। কিন্তু আমার ভাগ্য যে আমার জন্মের পর থেকেই আমার বিপক্ষে, সেটা আমার মনে ছিল। উনি যাওয়ার পর থেকেই আমার ননাসের হাজবেন্ড আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতো। আমার শাশুড়িকে বিষয়টা জানালাম, কিন্তু ওই যে রসুনের প্রত্যেকটা মুখ এক জায়গাতেই থাকে, এরাও ঠিক তেমন। আমি অভিযোগ করার পর থেকে আমার উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল। সবচেয়ে বেশি আশ্চর্য হতাম যখন আমার ননাসের ছেলেও আমার সাথে বাজে ব্যবহার করতো। শাশুড়িকে জানানোর পর থেকে কোনো কাজ হলো না। সিদ্ধান্ত নিলাম আমার স্বামীকে বিষয়টা জানাবো, কিন্তু সেটাও হলো না। আমার ফোন কেড়ে নেওয়া হলো। আমাকে হুমকি দেওয়া হলো, যদি তার ছেলের কানে কিছু যায় আমার খবর আছে। এখন মুখ বুজে সহ্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার জায়ের সাহায্য নিয়ে আমার স্বামীকে আমি সব জানালাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। উল্টো আমার স্বামী সুজন আমাকে দুশ্চরিত্র বানালো, আর যত রকমের বাজে কথা আছে সব শুনিয়ে দিল আমাকে। সেদিন সারা রাত সারা দিন আমি কান্না করেছিলাম। যে সংসারে স্বামীর কাছে বউয়ের কোনো মূল্য থাকে না, সেই সংসারে থাকা আর না থাকা সমান। তবুও মুখ কুলুপ পেতে আমি অত্যাচার সহ্য করেছি। এর মাঝে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলেও আমার শাশুড়ি আমাকে বলল, তুমি যদি এই বাড়ি থেকে এক পা কোথাও যাও তাহলে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে যেতে হবে। আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমার শাশুড়ির কথা শুনে বাপের বাড়ি যাওয়ার সাথে যে ডিভোর্সের সম্পর্ক আছে, সেটা আমি প্রথম ওই বাড়ি থেকেই দেখেছিলাম। এভাবে ৭ মাস কেটে যায়। এর মাঝে আমার বাবা, বড় ভাই বা সৎ মা কেউ আমাকে একবারের জন্য দেখতে যায়নি। আমার স্বামী দুবাই থেকে বাড়িতে আসার সাথে সাথে আমাকে ডিভোর্স দিতে নিয়ে যাওয়া হয়। উনি আমার একটা কথাও শোনেনি, ওর মায়ের কথা শুনে আমাকে ডিভোর্স দিতে নিয়ে যায়। আমার স্বাক্ষর হবার পর আমাকে বলে, তুই এখান থেকে আর কোথাও যাবি। আমার মোবাইল, কিছু টাকা, গহনা সহ যাবতীয় কিছু রেখে দেয় ওরা। শুধু স্যান্ডেল পায়ে দিয়ে সেদিন ওই বাড়ি থেকে পর করে এসেছিলাম। আর বারবার আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আর মেয়ের সাথে যেন এমনটা না হয়। বিয়ের সময় ভেবেছিলাম কষ্ট হয়তো বা বিদায় করে দিয়ে বাপের বাড়ি থেকে চলে গেলাম, কিন্তু অভাগীর দিকে কষ্ট বারবার ফিরে তাকায় আর পিছু ছাড়তে চায় না। তা না হলে কি আর আরো বেশি কষ্ট নিয়ে আবার বাপের বাড়ি ফেরত আসি? বাড়িতে ঢুকেই যার সাথেই দেখা হয় সেই আমাকে অচেনা লোক মনে করছিল। হায়রে কপাল! একমাত্র আমার চাচি আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর আমাকে মেন্টালি সাপোর্ট করে, কিন্তু যাদের সাপোর্ট দরকার তারা যদি না করে তাহলে কি আর কষ্ট কমে? আমার ভাবির কাছে গেলাম, সে আমাকে বলল ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে। মনে অনেক সাহস সঞ্চয় করে বড় ভাইয়ের কাছে একটু ছায়া খোঁজার আশায় গেলাম, কিন্তু সেই ভাই আমাকে তার পায়ের জুতা খুলে চোরের মতো পিটিয়েছিল। ভাবি গর্ভবতী ছিল, আমাকে ঠেকাতে গিয়ে সেও ভাইয়ের হাতে মার খেয়েছিল। ভাই শুধু বলেছিল সব দোষ নাকি আমার, কিন্তু কেউ একবারও বুঝতে চায় নাই যে আমার সংসার ভাঙাতে আমার কোনো দোষ নাই। আবার সেই উঠতে বসতে সৎ মায়ের খোঁচা, ভাইয়ের দুর্ব্যবহার, আব্বুর মুখ গোমড়া করে থাকা, আমার উপর সবকিছু জাহান্নামের আগুনের মতো মনে হচ্ছিল। আমি যদি দুদিন না খেয়ে থাকতাম, কেউ এসে খাইয়ে দিয়ে যাওয়ার তো দূরের কথা, এসে জিজ্ঞাসাও করতো না আমি খেয়েছি কিনা। শুধু আমার ছোট চাচি এসে আমাকে খাইয়ে দিয়ে যেত, তবুও আসতে পারতো না। আর ভাবি ভাইয়ের কথার বাইরে আসতে পারতো না। সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে দূরে কোথাও চলে যাব, সেখানে আর কেউ নেই, পরিচিত কেউ নেই। দরকার হলে কাজ করে খাবো কোথাও, তবুও এই নরকে থাকবো না। কিন্তু পারছিলাম না, সেই সাহসটা সঞ্চয় করতে পারছিলাম না যেটা আমার মা করে দেখিয়েছে। যেই সাহসের কারণে আমাকে হতে হয়েছে একটা পুরো পরিবারের কাছে কুকুরের মতো। যেই সাহসের কারণে আমাকে দেখলে অন্য সবাই নাক সিটকাতো, সেই সাহসটাই আমি দেখাতে না পেরে ওই বাড়ি থেকে চলে গেলাম। বেশ অবস্থা সম্পন্ন একটা পরিবারে আমার জন্ম হয়েছিল। শুনেছিলাম একটা মেয়ের আশায় যখন
সবাই ছিল তখনই আমার জন্ম, কিন্তু কে জানতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া শিশুটির জন্য ভয়ঙ্কর সুখ অপেক্ষা করছে। আমার জন্মের পরে আমার মা আমার বাবাকে বিদেশ পাঠিয়ে দেয়, যাতে আমার ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করা না লাগে। বাবা মায়ের কথা মতো বিদেশ চলেও যায়, আর মা এদিকে একটা ব্যাংক চাকরি নেয়। এটা আমার বাড়ির আশেপাশে কারো সহ্য হয়নি, এমনকি আমার মেজো কাকুরও না। আমার বাবাকে মায়ের চাকরির ব্যাপারে সবকিছু বলে দেয়। আর সেই দিনই ফোন দিয়ে বাবা মায়ের সাথে প্রচুর ঝগড়া করে এবং মাকে চাকরি ছাড়তে বাধ্য করে। মা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই সময় কাটাতে লাগলো। এর মধ্যে বাড়ির পাশের একটা বদ লোকের নজর পড়ে আমার মায়ের উপর। আমার বয়স যখন 7 বছর, সব সময় লোকটা মায়ের পিছু পিছু ঘুরঘুর করতো। মা যেখানে যাবে সেখানেই ওই লোকটা যাবে। আমি শুধু মায়ের নীরবে কান্না করা দেখতাম, কাউকে ভয়ে কিছু বলতো না। আমার মা অপবাদ বের করে দেবে আমার মায়ের নামে, তাই অথচ সেই লোকটাই এই ঘৃণ্য কাজ করতো, যেও দুটো বাচ্চার বাবা। এদিকে বড় ভাইয়ের উচ্ছৃঙ্খলা জীবনযাপন, অন্যদিকে ওই লোকটার জ্বালাতন মাকে দুর্বিষহ করে তুলেছিল। এর মাঝে কাঁটার উপর বিস্ফোরা হয়ে আসে আমার দূর সম্পর্কের এক খালা। সে এসে মাকে বলে যে খালু বিদেশে যাবে, কিছু টাকা লাগবে, টাকার পরিমাণ 5 লাখের মতো। মা তার বোনের দিকে তাকিয়ে টাকা দেওয়ার কথা বলে, কিন্তু সেটা আমাদের গ্রামে থেকে উচ্চ সুদে নিয়ে আমার খালাকে ধার দেয়। কিন্তু এই সুযোগটাই নেয় সেই দুষ্ট লোকটা। ওই লোকটাই আমার মাকে 2 লাখ টাকা ধার দেয়। আর সুদের পরিমাণ যখন বাড়তে থাকে, দিন যত গড়ায় তত সুদের পরিমাণও বেশি হয়। আর ওই লোকটা আমার মার সাথেই থাকতো, আমার মার সাথেই চলাফেরা করতো, সুযোগ বুঝে আমার মাকে বিভিন্ন ধরনের কথা বলতো, হ্যারাসমেন্ট করতো। দিন দিন আমার মা ওই লোকটাকে বেশি গুরুত্ব দিতে থাকতো। কিন্তু আমি তো তখন অনেক ছোট ছিলাম, বুঝতে পারতাম না। কিন্তু এখন তো বুঝি। আমার মা তখন আস্তে আস্তে ওই লোকটার সাথে পরকীয়াতে জড়িয়ে পড়েছিল। আর ওই টাইমে আমার মার সাথে আমার বাবা সবসময় খারাপ ব্যবহার করত। আমার মার মেজাজ সবসময় খিটখিটে থাকতো, আর আমার সাথে অন্যভাবে কথা বলতো। সবসময় আমাকে একটু বকা দিয়েই কথা বলতো, আমাকে মারতে যেত। তো আমি তো সেই সময় বুঝতাম না যে আসলে আমার মার কি হয়েছে। আর ওই লোকটা আমার বাবার থেকে একটু সুদর্শনও বেশি ছিল। আর আমার মা কিসের জন্য যে এসবে জড়িয়ে গিয়েছে। তারপর থেকে আমি নানা বাড়িতে মানুষ হই, তারপরে আমার নানি মারা যায়, তারপরে আমার বাবা একটা বিয়ে করে, সেখানে আমার সৎ মা আসে। সেই দিন থেকেই শুরু হয় আমার ভয়াবহ যুদ্ধের কথা। আমার জীবনে কোনোদিনও আমি শান্তি পাইনি, না ছিল আমার মা আর না ছিল থেকেও